বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এই কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং আমি মনে করি এই প্রত্যেকটা এমসিকিউ এক একটা বড় বড় প্রশ্ন এবং এদের প্রত্যেকটা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা তৈরি হবে ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো আমাদের এখানে 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 1 নম্বর যে এমসিকিউটা আছে এখানে প্রথমে বলছে যে কাজের একক কোনটি। তো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমরা জানি কাজের একক হচ্ছে জুল। এখানে ক দাগে রয়েছে জুল, খ দাগে আছে নিউটন, গ দাগে আছে কেলভিন এবং ঘ দাগে আছে ওয়াট। এখন আমরা কিন্তু জেনেছি যে এই অধ্যায় যখন আমরা পড়েছি তখন জেনেছি যে কাজ এবং শক্তি, এই কাজ এবং শক্তি দুইটারই একক হচ্ছে জুল। এখানে ক দাগে জুল আছে, তাহলে ক দাগে উত্তর হবে। তবে এটাকে আমরা বাংলায় জুল দিয়ে প্রকাশ করি, আবার ইংরেজিতে এটাকে জে দিয়েও প্রকাশ করি। এখন পরীক্ষায় তোমাদের কাজের একক কোনটা, এখানে বাংলায় জুল আসতে পারে, আবার ইংরেজিতে জে আসতে পারে। এখন যেটাই আসুক সেটাই সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসি আমরা 2 দাগে। তো 2 দাগে কি আছে দেখো। 2 দাগে বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি? এখন এই বিভব শক্তি জিনিসটা কি, এটা আমরা যদিও জেনেছি, আমি আবারও একটু কথা বলছি। এই যে বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থানের ফলে তার ভিতরে যে শক্তি জমা থাকে সেটা হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কোনো বস্তুর অবস্থানের ফলে তার ভিতরে যে শক্তি জমা থাকে বা সঞ্চিত থাকে সেটা হচ্ছে বিভব শক্তি, বা এটাকে ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা আরও একভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এনার্জি অফ পি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। এবং এইটার ফর্মুলা হচ্ছে এম জি এইচ। এখন এই কোনো বস্তুর অবস্থানের কারণে এই বিষয়টা কি, ধরো এখানে এটা হচ্ছে ভূমি, আর এই ভূমি থেকে কোনো একটা বস্তু অনেক উপরে আছে, হয়তো ধরো এখানে 20 মিটার উপরে এই বস্তুটি আছে। এখন এই 20 মিটার উপরে থাকার ফলে, অর্থাৎ এই বস্তুটার ভূমি থেকে 20 মিটার উপরে অবস্থানের কারণে এর ভিতরে একটা শক্তি জমা আছে এবং সেই শক্তিটা হচ্ছে বিভব শক্তি। আবার এই বস্তুটি যদি এই 20 মিটারের উপরে না থেকে যদি এই 15 মিটারের, এখানে ভাগ করে নিলাম, এই এটা হলো 5 মিটার, ধরো এটা হচ্ছে 5 মিটার
আর এটা হচ্ছে 10 মিটার, আর এইটা হচ্ছে 15 মিটার, আর উপরেরটা হচ্ছে 20 মিটার। এখন এই বস্তুটা ভূমি থেকে যদি 20 মিটার উপরে থাকে, তাহলে এর ভিতরে যে বিভব শক্তি জমা থাকবে, যদি 15 মিটারের উপরে রাখি তাহলে কিন্তু তার বিভব শক্তির পরিবর্তন হবে। আবার যদি এই বস্তুটিকে আমি 10 মিটার উপরে রাখি, তাহলে কিন্তু আবারও তার বিভব শক্তির পরিমাণ পরিবর্তিত হবে। আবার যদি এটাকে 5 মিটারের উপরে রাখি, তাহলে তার বিভব যে শক্তিটা, তার পরিমাণটা আর এক রকম হবে। অর্থাৎ প্রতিটা তার অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন বিভব শক্তি তার ভিতরে জমা থাকবে। এখন আমাদের এখানে বলছে যে কোনো বস্তু যদি 20 সেন্টিমিটার উপরে থাকে, 30 সেন্টিমিটার উপরে থাকে, 40 সেন্টিমিটার উপরে থাকে, 50 সেন্টিমিটার উপরে থাকে, তাহলে এদের বিভব শক্তি সব থেকে কোথায় বেশি আছে সেটা আমাদেরকে আজকে বের করতে হবে। তাহলে আমরা কি জেনেছি যে বিভব শক্তি, এনার্জি অফ পটেনশিয়াল, এর ফর্মুলা হচ্ছে mgh। এখন এইখানে এই দেখো আমি একটু বলে দেই, এই এম হচ্ছে ভর। এম কি? এম হচ্ছে ভর, বা আমরা ভর ইকুয়াল এম লিখতে পারি। আচ্ছা, তারপরে জি, এই জি হচ্ছে আমাদের যে অভিকর্ষ যে ত্বরণের মান, জি। অর্থাৎ এখানে দেখো এম, এখানে ভর হচ্ছে এম, এবং এখানে দেওয়া আছে 5 কেজি ভরের একটি বস্তু। অর্থাৎ এই যে বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, আমি এখানে 5 লিখে রাখলাম, কেজিটা এখানে লেখার জায়গা নাই, আমি শেষে লিখলাম। এবার দেখো এখানে ফর্মুলা বলছে জি। তো জি মানে কি? এখানে অভিকর্ষ যে বল, অভিকর্ষ যে বলটা আছে, অভিকর্ষ, আমি ডিটেলস এখানে লিখছি না, আমি মুখে বলছি, এইটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভালো করে শুনে নাও যে জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার দেখো লাস্টে আছে একেবারে এই যে এইচ, ফর্মুলার এইচ আছে। এই এইচটা হচ্ছে আমাদের কি, যে হাই। হাই মানে কি? উচ্চতা। উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। আর এইচ এর মান এখানে কত আছে? একবার আছে 20, একবার আছে 30, একবার আছে 40, একবার আছে 50। এখন বিভিন্ন সেন্টিমিটারের উপর ভিত্তি করে আমাদের বিভব শক্তির মানটা চেঞ্জ হবে, এবং কত চেঞ্জ হবে, এবং সর্বোচ্চ কোথায় বিভব শক্তিটা জমা আছে সেটা আমরা এখন বের করব। তো দেখো আমরা লিখছি এখানে যে বিভব শক্তি, এটাকে ভি দিয়েও প্রকাশ করা হয়। আবার যদি আমি এখানে এনার্জি অফ পটেনশিয়াল দেই, তাও কিন্তু দেওয়া যাবে। এক্ষেত্রে এই যে ভি ইকুয়াল mgh, আমরা ফর্মুলাটা আগে লিখে নিলাম, এবার এখানে মান বসিয়ে দিই। তো প্রথমত এই এম যে ভরটা আছে, ভরটা কিন্তু এখানে 5 কেজি আছে, এটা কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না। তাহলে এম এর জায়গায় আমরা প্রতিবারই 5 লিখব, এবং এর মাঝে কিছু না থাকলে আমরা ইন্টু দিব বা গুণ চিহ্ন দিব। তারপর জি এর মান হচ্ছে 9.8, আর তারপরে এখানে এইচ হচ্ছে কি, আমরা প্রথমত যে বিভব শক্তির মানটা বের করব সেটা কিন্তু আমরা 20 নিচ্ছি। দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি, এই 20 নিচ্ছি, 20 সেন্টিমিটার। তাহলে এখানে 20 লিখলাম। এখন সাধারণত আমাদেরকে বিভব শক্তির যে মানটা আমরা বের করব, এটা কি কখনো সেন্টিমিটারে বের করা যাবে না, সবসময় এটাকে মিটারে প্রকাশ করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বিষয়। আমরা যখন বিভব শক্তির মান বের করব, অবশ্যই আমাদেরকে এই উচ্চতা মিটারে প্রকাশ করতে হবে। এখন প্রশ্নে সেন্টিমিটার থাকতে পারে, মিলিমিটার থাকতে পারে, যাই থাকুক না কেন, আমাদেরকে সেটা কনভার্ট করে মিটারে আনতে হবে। তো আমরা যদি এই 20 সেন্টিমিটারকে কনভার্ট করে মিটারে আনতে চাই, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। সরি, যদি আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে এদেরকে 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে।
এখন 100 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্টটা কি আসবে দেখো, যে এখানে 20কে 20 দিয়ে ভাগ করলাম হলো 1, আর 100কে যদি 20 দিয়ে ভাগ করি হচ্ছে আমাদের 5। তাহলে এখন আমরা কি পেয়ে গেছি দেখো, আবার এই যে 5টা নিচে আছে, আবার দেখো এখানে উপরে একটা 5 আছে, তাহলে এই 5টা আমরা কেটে দিই, এই 5 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি, মাঝখানে থাকলো যে 9.8 এবং এইটাই, এবং এইটাই কিন্তু আমাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এবং এটাকে আমরা কি বলবো, যে জুল বলবো। কারণ এনার্জি বা শক্তি যদি আমরা একক খুঁজি তাহলে কিন্তু দেখব যে কাজের একক অথবা শক্তির একক হচ্ছে জুল, তাই আমরা এখানে 9.8 জুল লিখলাম। আচ্ছা, তাই এটা কিন্তু আমরা 20 সেন্টিমিটার এটা পেয়ে গেছি। এবার আমরা বের করব আমাদের 30 সেন্টিমিটার যেটা আছে। তো এখন কি লিখব, যে ভি ইকুয়াল, বা এখানে আমি ভির পরিবর্তে যদি ইপি দিতাম সেটাও কিন্তু হতো। তো mgh, এখন এখানে আমরা আবার মান বসিয়ে দিই, এম হচ্ছে 5 কেজি, এখানে 5 কিন্তু বারবারই হবে, এখানে যে বস্তুটা আমাদের আছে এই বস্তুর কিন্তু ভরে কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং বারবার এম এর মান কিন্তু এই 5ই থাকবে। আর এই জি এর মান কত আছে 9.8, এটাও কিন্তু স্টিল এটা পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে আমাদের উচ্চতা কোথায় কম বেশি হচ্ছে। তো এবার আমরা 30 সেন্টিমিটার নিচ্ছি, তাহলে ইন্টু 30 সেন্টিমিটার। এখন 30 সেন্টিমিটারকে অবশ্য আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে, আমরা এটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম। এখন এটাকে এই 0 একটা কেটে দিলাম, এখান থেকে 0 একটা কেটে দিলাম, আমাদের থাকলো কি দেখো, থাকলো এখানে 5 আছে, 5কে 5 দিয়ে কাটলাম 1 হলো, আর 10কে 5 দিয়ে কাটলাম হলো 2। তাহলে টোটালি আমাদের কি আসলো, আসলো যে এখানে 9.8 আসছে আর এখানে 3 আছে, তাহলে এটা গুণ করে দেই। তো 9.8 ইন্টু 3, আর তাকে আমরা এই 2 দিয়ে ভাগ করবো, তাহলে রেজাল্টটা কি আসছে, আমরা ক্যালকুলেটর এটা করতে পারি। আমি ক্যালকুলেটর করে নিচ্ছি দেখি। হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করেছি কিভাবে, তোমরা একটু দেখে নাও। এখানে দেখো আছে 1, এখানে আছে 9.8, এখানে আছে 3, আর এর নিচে আছে 2। তাহলে এখানে 9.8 এর সঙ্গে 3টা গুণ করে দেই, গুণ করলে যেটা আসবে তাকে আমরা এই 2 দিয়ে ভাগ করব, সেখানে আমাদের রেজাল্ট আসবে 14.75, এই 75 এত জুল। তাহলে আমরা দুইটা রেজাল্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি, একটা হচ্ছে 9.8 জুল আর একটা হচ্ছে 14.75 জুল। এবার আমরা আরও একটা বের করব, আবারও লিখে নেই, ভি ইকুয়াল এম জি এইচ। তো এম এর মান প্রতিবারই 5 থাকবে এবং জি এর মান প্রতিবারই 9.8 থাকবে, এবং হাইট এখানে এইচটা কি, আমাদের এই যে 3 নম্বর যে আছে 40 সেন্টিমিটার, এটাকে লিখলাম 40 সেন্টিমিটার, এবং তাকে মিটার করতে গেলে, মিটারে কনভার্ট করতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা এখানে একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে দিলাম, আর এখানে 4কে 2 দিয়ে ভাগ করলাম 2 হলো, আর 10কে আমরা 2 দিয়ে ভাগ করলাম হলো 5 হলো। এই 5 আর এই 5 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের টোটালি রেজাল্টটা কি আসলো, 9.8 এর সঙ্গে এই 2 গুণ করলে হচ্ছে যে 19.6 জুল। দেখো ইতিমধ্যে আমরা আরও একটা বের করে ফেলেছি। এবার আমাদের সর্বশেষ যে বিভব শক্তিটা ছিল সেটা হলো 50 সেন্টিমিটার উপরে। তাহলে আমরা লিখে নিই ভি ইকুয়াল এম জি এইচ। এখন এম এর মান কিন্তু 5 ছিল, এটা পরিবর্তন হবে না, আর জি এর মানও কিন্তু 9.8 ছিল, এটাও চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে আমাদের এইচ 50। এখন 50 সেন্টিমিটার এটাকে আমাদের অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তো এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিই। এখন যদি আমরা এই 50 একবারে কেটে দিই, 50কে 50 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, আর 100কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো। এখন টোটালি এখানে উপরে থাকছে কি দেখো, এখানে আছে 5 ইন্টু 9.8, আর তাকে আবার এর নিচে 2 আছে তাই দিয়ে ভাগ করতে হবে। তো এই টোটালি এখানে আমাদের কি আসলো, আমি একটু মেশিনে হিসাব করে নেই। তো সর্বশেষ আমাদের রেজাল্টটা আসলো এখানে 24.5 জুল। এখন
আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি। তো দেখলাম যে আমাদের 20 সেন্টিমিটার উপরে বিভব শক্তি ছিল 9.8 জুল। 30 সেন্টিমিটার উপরে তার বিভব শক্তি ছিল 14.75 জুল। আর 40 সেন্টিমিটার উপরে তার বিভব শক্তি ছিল 19.6 জুল। এবং এই 50 সেন্টিমিটারের উপরে ছিল 24.5 জুল। অর্থাৎ এখানে 24 হচ্ছে সব থেকে বেশি এবং এটি আমাদের 50 সেন্টিমিটারের উপরে ছিল। সুতরাং এইটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা আসি আমাদের পরবর্তী অর্থাৎ 3 নম্বর যে প্রশ্ন আছে সেটাতে গিয়ে। এখন 3 নম্বরে কি বলছে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে এই চিত্রটা হচ্ছে গ্রাফ, একটা গ্রাফ পেজ। তোমরা গ্রাফ পেজ অবশ্যই চেনো। এই গ্রাফ পেজের একদিকে থাকে এক্স অক্ষ আর আরেকদিকে থাকে ওয়াই অক্ষ। তো এইটা আমাদের নিচে বরাবর যে ওএক্স দিয়েছি এইটা হচ্ছে এক্স অক্ষ। আর এখান থেকে দেখো, এবার আমি তোমাদেরকে একটু এই গ্রাফ পেজ সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিয়ে দিই। যদিও তোমরা জানো, তারপরে আমি আবারও বলছি যে এইটা হচ্ছে একটা গ্রাফ পেজ এবং এই গ্রাফ পেজের নিচে দেখো ও আছে, এক্স আছে, অর্থাৎ এইটা হচ্ছে ও এক্স অক্ষ। আর এখান থেকে উপরে দেখে ওয়াই আছে, অর্থাৎ এই উপর নিচ যেটা আছে এটা হলো ও ওয়াই অক্ষ। এখন এই ও এক্স বরাবর আছে আমাদের সময়ের একটা অবস্থান, আর ও ওয়াই এই বরাবর আছে, ও ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের ভি অর্থাৎ বেগের অবস্থান। এখন এই এই জিরো থেকে কোনো কোনো বস্তুর বা কোনো গাড়ির গতি এখান থেকে তার তার স্থান পরিবর্তন শুরু হবে বা অবস্থার পরিবর্তন শুরু হবে। এখান থেকে তার উপরের দিকে যাবে আর সময়টা যখন যে সময়টা লাগবে সেটা হলো এই ও এক্স বরাবর নির্দেশ করবে। এখন ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটি যদি এখান থেকে উপরের দিকে যায় এটা কিন্তু বেগ নির্দেশ করবে। আর যদি এখান থেকে ও এক্স বরাবর যায় তো এটা সময় নির্দেশ করবে। অর্থাৎ কোনো বস্তু যদি এখান থেকে এবার সোজা যায়, মানে একেবারে মাঝ বরাবর চলে যায়, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণের মাঝ বরাবর চলে যায়, তাহলে এর বুঝতে হবে যে এটা সময় পার হয়ে যাচ্ছে। এবং দেখো এখানে এই বস্তুটা ও থেকে এই অবস্থানে গিয়েছে। অর্থাৎ আমি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে একটা বস্তু ছিল ও অবস্থানে, সে বস্তুটি হঠাৎ করে এ অবস্থানে চলে গিয়েছে। অর্থাৎ ও থেকে যখন ও এ বিন্দুতে যায় তখন সে কিন্তু এখান থেকে এই বরাবর সময় অতিক্রম করেছে। অর্থাৎ সে এখান থেকে এই অবস্থানে যাওয়ার সময় সে এতটুকু সময় পার করেছে। আবার তেমনি কি করেছে, এই বস্তুটা যখন ও থেকে এ অবস্থানে গিয়েছে তখন সে কিন্তু এই বরাবর অর্থাৎ এই যে 10 মিটার আছে এই বরাবর কিন্তু তার কি তার অবস্থার পরিবর্তন হয়েছে। এক কথায় আমি এখানে বোঝাতে চাচ্ছি, বস্তুটা ও থেকে যখন এ অবস্থানে গিয়েছে তখন তার সময়ও সমানভাবে অতিক্রান্ত হয়েছে, আবার এখানে বস্তুটার বেগও কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এই যে একই সাথে সময় এবং বেগ দুটোই কিন্তু পরিচালিত হয়েছে বা সম্পন্ন হয়েছে। সুতরাং এখানে বলা যেতে পারে যে এই বস্তুটি সময়ের সাথে তার একটা বেগ তার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বেগ সম্পন্ন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা যায়, আমাদের এখানে প্রশ্ন কি বলছে দেখো, লেখচিত্রে কোন অংশে বেগ সময়ের সমানুপাতিক বৃদ্ধি পায়। এই যে সমানুপাতিক মানে কি, বেগ এবং সময়ের সমানুপাতিক। অর্থাৎ এইটাকে আমরা এইটাই বুঝতে পারি যে বেগ সময়ের সাথে তার বেগ পরিবর্তন হবে, সময়ের সাথে তার বেগ পরিবর্তন হবে। যদি সময় অতিক্রান্ত হয় বেগও অতিক্রান্ত হবে। অর্থাৎ সমানভাবে এই ও থেকে বস্তুটি যখন এ বিন্দুতে গিয়েছে তখন কিন্তু সে এতটুকু সময় কিন্তু সে কাটিয়েছে এবং সেই সময়ের ভিতরে সে 0 থেকে 10 মিটার পর্যন্ত তার বেগ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। সুতরাং এটাকে বলা যায়
যে বেগ ও সময়ের সমানুপাতিক একটা স্কেল। এখন আমি তোমাদেরকে আরো একটা ভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো দেখো এখান থেকে এ অবস্থান থেকে বস্তুটি কোনো এক সময় এই বি অবস্থানে গিয়েছে। যখন এ থেকে বি অবস্থানে গিয়েছে তখন এই বি অবস্থানটা কি হয়েছে, দেখো এই বরাবর যদি আমি দাগ টেনে দিই তাহলে এতটুকু সময় তার অতিক্রান্ত হয়েছে। দেখো এ থেকে বিতে যখন বস্তুটি গিয়েছে তখন তার সময় কিন্তু এখান থেকে এতটুকু লেগেছে, কিন্তু তার আগে এই যে বস্তুটার বেগ কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সে কিন্তু 10 মিটার/সেকেন্ড বরাবরই ছিল। সে যদি উপরের দিকে উঠতো তাহলে বুঝতাম তার বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র সময় ক্ষেপণ হয়েছে, কিন্তু তার বেগটা কিন্তু বাড়েনি বা উপরের দিকে যায়নি। সুতরাং এটাকে সমানুপাতিক বলা যাবে না। আবার দেখো বি থেকে যখন সিতে গিয়েছে, এখানে সি আছে একটা, বি থেকে সিতে গিয়েছে তখন কিন্তু সে তার সময় কিন্তু এই সি বরাবর এতটুকু অতিক্রান্ত হয়েছে, কিন্তু বেগ কিন্তু বাড়েনি, বেগ কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বৃদ্ধির কথা বলেছে, তো আমাদের এটাও কিন্তু হচ্ছে না। আবার ওই বস্তুটি সি এই অবস্থান থেকে আবার ডি অবস্থানে গিয়েছে, অর্থাৎ সি থেকে ডিতে যাওয়া মানে কি, এখানে এই যে বরাবর দাগ টেনে দিলাম এতটুকু সময় সে অতিক্রম করেছে, বাট এখানে কিন্তু 10 থেকে তার গতি কিন্তু কমে গিয়েছিল, উপরের দিকে ওঠেনি, অর্থাৎ এখানে বৃদ্ধি পায়নি। এক কথায় বলা যায় যে এটা এই যে আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে শুধুমাত্র বেগ এবং সময়ের যে সমানুপাতিক বৃদ্ধিটা পেয়েছে এটা কিন্তু শুধুমাত্র ওয়ে রেখা বরাবর ঘটেছে, অন্য রেখা বরাবর কিন্তু এটা সম্পন্ন হয়নি। সুতরাং এই যে প্রশ্নের উত্তরটা হচ্ছে কোয়া ওয়ে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের 4 নম্বর যে সমস্যা আছে সেটা নিয়ে। তো 4 নম্বরে কি বলছে দেখি। 4 নম্বর বলছে সর্বোচ্চ গতি শক্তি কত। এই গতি শক্তি সর্বোচ্চ কত আছে সেটা বের করতে হবে। এখন এইটা কোথা থেকে বের করব, আমাদের এর আগে যে লেখ চিত্রটা ছিল, এই লেখ চিত্রে দেখো এখানে একটা বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমাদের ওই 4 নম্বর প্রশ্নের সমাধান করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যে একটা লেখ চিত্র আছে এখানে গ্রাফ পেজে, এইটাকে মানে ভিত্তি করে আমাদের এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো ওখানে বলেছে যে গতি শক্তি কত, তাহলে গতি শক্তি বের করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে গতি সূত্রের মানে শক্তি বের করার যে নিয়মটা আছে, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আমি আবারও বলছি, ই কে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো যদি গতি শক্তি বের করতে হয় তাহলে সেখানে লিখতে হবে এনার্জি অফ কাইনেটিক ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখন যদি এখান থেকে আমরা গতি শক্তি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে এম অর্থাৎ ভর লাগবে। তো আমরা এখানে ভর কি পেয়েছি, ওই বস্তুটা ভর এখনো কিন্তু পাইনি, আমরা দেখিনি, কিন্তু আসলে এই চিত্রের ভিতরে এখানে লেখা ছিল গাড়ির ভর হচ্ছে 1000 কেজি, অর্থাৎ এইটা হচ্ছে এম। তাহলে কি হলো, আমরা হাফের জায়গায় হাফ লিখলাম, আর এম এর জায়গায় লিখলাম আমরা 1000, আর ভি স্কোয়ার, ভি মানে কি, এখানে ভি ছিল কিন্তু 100, দেখো এখানে স্পষ্ট দেওয়া আছে আমাদের এই যে গাড়িটা সর্বোচ্চ কিন্তু 10 মিটার/সেকেন্ড যে রেখাটা আছে সেই বরাবর কিন্তু গিয়েছিল, অর্থাৎ এখানে ভি এর মান হচ্ছে 10। তো যদি ভি এর মান 10 হয়, এখানে কিন্তু আমাদের ফর্মুলা আছে ভি স্কোয়ার, তাহলে 10 এর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে। এইবার দেখো এবার আমরা এটাকে ডান পাশে লিখছি, তাহলে হাফ লিখলাম এখানে, আর এখানে 1000 থাকলো 1000, আর যে 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাবো ইন্টু 100, অর্থাৎ 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 10 × 100। এখন এটাকে যদি আমরা কেটে মানে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, দেখো পাচ্ছি এখানে এই 2কে তুমি 2 দিয়ে কাটো, আমরা পাচ্ছি 1, আর এই 100কে 2 দিয়ে কাটো, আমরা পাচ্ছি 50 বা 50। তাহলে নিচে কিন্তু কোনো
ওয়ান ছাড়া আর কোনো এখানে মান নাই, শুধুমাত্র মান আছে এখানে 1000 এবং উপরে আছে 50। তো 1000কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 50,000। তাহলে এখানে লিখে নিলাম 50,000 এত জুল। এত জুল আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কিন্তু একটু মানে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে পারি। এখন তোমরা এই বিষয়টা জানো কিনা আমি জানি না। বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে গেলে এটাকে কি করতে হবে, বা এই যে 50,000 আমরা 5টাকে লিখবো এখানে, তারপরে এখানে কি করব, ইন্টু 5 ইন্টু, এবার 10 টু দ্য পাওয়ার, এখানে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা শূন্য আছে, সুতরাং এটাকে লিখতে হয়, লেখার নিয়ম হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এখানে 4টা শূন্য ছিল, তাই এখানে আমরা 10 টু দ্য পাওয়ার 4 লিখেছি। যদি এখানে 5টা শূন্য থাকতো আমরা 4-এর জায়গায় 5 লিখতাম। যাও, তাহলে পেলাম কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল, এবং এইটা আমাদের সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ গতিশক্তি কত আমরা ক্যালকুলেশন করে একটু আগে কিন্তু পেয়েছি 5 ইন্টু 0। এই জিরোটা তুমি দিতেও পারো, না দিলে কোনো সমস্যা নাই। তুমি যদি এটাকে লেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল, সেটাও কিন্তু সঠিক। তো এখানে একটা জিরো আছে, জিরোর আসলে তেমন কোনো ভ্যালু নাই, তো তুমি এই অবস্থায় এটাকে অ্যান্সার করলেও সঠিক পাবে, কোনো সমস্যা নেই, আর নাম্বার পেয়ে যাবে। এবার আমরা আসি আমাদের 5 নম্বর যে সমস্যা আছে সেটা নিয়ে। 5 নম্বরে বলছে একটি বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, গতিশক্তি, বিভব শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। এখন একটি বস্তুকে টান করলে আসলে এটা কি, এটা আসলে কি টান করলে কি, ধরো আমি এখানে একটু বোঝাই দিই তোমাদের, যে এখানে একটা রাবার আছে, এখানে এইটুকু রাবার আছে। এখন রাবারটা এখানে স্থিতিশীল অবস্থায় পড়ে আছে। এখন রাবারটাকে যদি আমরা টেনে দেই, তাহলে টেনে দিলে এতটুকু লম্বা হয়ে যাবে। মনে করো যে এতটুকু আগে ছিল, এতটুকু বেড়েছে। এখন এই যে বেড়েছে, এই রাবারটা যে এখানে আমরা টেনে ধরেছি এবং বেড়ে গেছে, এই যে বাড়তিটুকু বাড়ার ফলে এর ভিতরে একটা গতি তৈরি হয়েছিল। যখন আমরা এটাকে টান দিছিলাম তখন কিন্তু এর ভিতরে একটা গতি শক্তি কাজ করছিল, এবং যখন এটাকে টেনে ধরে এখানে আর এর টানা বন্ধ করে দিয়েছি, অর্থাৎ স্থির করে দিয়েছি, তখন এইটার ভিতরে কিন্তু একটা শক্তি জমা ছিল, এবং সেই শক্তি হচ্ছে বিভব শক্তি। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে বিভব শক্তি জমা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য তুমি এখান থেকে ছেড়ে দাও, এটা ছেড়ে দিয়ে দেখবা আবার এটা ঠিক সংকুচিত হয়ে এ পর্যন্ত চলে আসবে। অর্থাৎ এই যে সংকুচিত হয়ে এখানে আবার চলে আসলো, এটা কিন্তু ওই বিভব শক্তি জমা ছিল, এবং সেই বিভব শক্তিটা এখান থেকে গতিশক্তি হয়ে আবার ব্যাকে এসে এই পর্যন্ত চলে আসলো। এটা হলো আমাদের যে একটা বিভব শক্তির একটা উদাহরণ দিয়ে দিলাম। আমরা আরো একটা পরীক্ষা করতে পারি। ধরো এখানে একটা স্প্রিং আছে, আমরা স্প্রিং দেখেছি, মনে করো একটা স্প্রিং। এখন এই স্প্রিংটা এখানে পড়ে আছে, এ কিন্তু সংকুচিত হচ্ছে না, আবার প্রসারিত হচ্ছে না। এখন এইটা যদি এখন আমি এই প্রান্তটা ধরে টান দেই, তাহলে কিন্তু এমনটা দেখা যাবে। আমি ছবিতে আঁকাচ্ছি, তোমরা দেখো, এই শর্ট যে স্প্রিংটা আছে, এটাকে যদি আমরা 2 প্রান্ত ধরে টান দেই, তাহলে কি দেখবো যে এই স্প্রিংটা এরকম হয়ে গেছে, হালকা হয়ে, আগে তো ঘন দেখা যাচ্ছিল, এখন হালকা হয়ে গিয়ে এতটুকু বেড়ে গিয়েছে, দেখো এই বেড়ে গিয়েছে। এখন একই স্প্রিং আমরা যখন টান দিয়েছি তখন কিন্তু এটা প্রসারিত হয়ে এতটুকু লম্বা হয়ে গেছে, এবং এটা কিন্তু এই লম্বা হয়ে যে পড়ে আছে, এটা যখন আমরা টেনেছিলাম তখন এর ভিতরে একটা গতিশক্তি কাজ করছিল, এবং টানা যখন বন্ধ করে দিয়েছি, দিয়ে এখানে ধরে রেখেছি, তখন এইটার কিন্তু এর ভিতরে একটা বিভব শক্তি জমা হয়েছে সর্বশেষ। এবং এইটার ভিতরে যে বিভব শক্তি জমা হয়েছে তার প্রমাণ হিসাবে
আমি যদি এখন এই স্প্রিংটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু ঠিক এই স্প্রিং আমার হাত থেকে ছাড়িয়ে আবার কিন্তু এই আগের অবস্থানে চলে আসবে। কেন আসলো? ওর ভিতরে যখন আমি এটাকে টেনেছিলাম তখন গতিশক্তি তৈরি হয়েছিল, আর তারপরে যখন আর টানা বন্ধ করে দিয়েছি তখন এর ভিতরে একটা সেই গতিশক্তি বিভব শক্তি হিসাবে জমা ছিল। আবার যখন এটাকে ছেড়ে দিলাম তখন এই প্রসারিত স্প্রিংয়ের অংশ আবার কিন্তু এই সংকুচিত হয়ে এই আগের অবস্থানে ফিরে এসেছে, অর্থাৎ বিভব শক্তির ফলে আবার এখানে গতিশক্তি হয়ে সে আগের অবস্থানে চলে এসেছে। সুতরাং এখানে আমরা কি বলতে পারি যে একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, এখন টান টান করে যখন রেখেছিলাম তখন এর ভিতরে একটা বিভব শক্তি জমা ছিল। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কি দেবো? খ দাগে বিভব শক্তি। আশা করি এটাও বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের 6 নম্বর সমস্যায়। 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে কোনটির দিক নেই। এখন দিক বলতে কি? হ্যাঁ, এটা এটা ডানের দিকে হতে পারে, এটা বামের দিকে হতে পারে, এটা উপরের দিকে হতে পারে, এটা নিচের দিকে হতে পারে। মানে এটা যদি মানে কি যে কোনো দিকতে যাওয়ার একটা প্রবণতা থাকে, যে ডান দিকে যেতে পারে, বাম দিকে যেতে পারে, উপরে যেতে পারে, নিচে যেতে পারে, যদি এমনটা বৈশিষ্ট্য কোনো বস্তুর ভিতরে থাকে তাহলে বুঝতে হবে তার দিক আছে। কিন্তু এখানে কোনটির দিক নেই? এখানে কাজ, ত্বরণ, বেগ, সরণ, এই 4টা অপশন এখানে আমাদের আছে। এখানে আমরা কোনটা বলতে পারি? দেখো এখানে আছে কাজ। এই কাজের কোনো দিক নাই, কাজের কোনো দিক নাই। তাহলে আমরা এটা পেয়ে গিয়েছি যে কোনটির দিক নাই, এটা হলো কাজের দিক নাই। এটা মনে করে একটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের 7 নম্বর প্রশ্নে। কি বলছে? 7 নম্বরে বলছে কাজ কি রাশি। এখন রাশি দিকের উপর ভিত্তি করে রাশিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আমি আবারও বলছি, কাজ কি রাশি, অর্থাৎ রাশির কথা চিন্তা করতে গেলে আমাদেরকে 2টা কথা ভাবতে হবে। একটা হলো মানে দিকের উপরে, অর্থাৎ যখন দিক নির্দেশ করবে সেই হিসাব করলে আমাদের 2টা রাশি আছে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার কি আর ভেক্টর কি? স্কেলার হচ্ছে যে এখানে দেখো স্কেলার আছে কই? এখানে স্কেলার নাই। তো কাজ কি রাশি, এটা আমরা বলতে পারি এটা কি কাজের কি কোনো দিক আছে কিনা। আমি একটু আগেই বলেছি যে এর উপরে যে প্রশ্ন ছিল সেটা যে কোনটির দিক নেই, তো কাজের তো দিক নাই, একটু আগে আমরা জেনেছি। সুতরাং কাজে যদি দিক না থাকে তাহলে বুঝতে হবে এটা স্কেলার রাশি। কারণ 2টা রাশি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই যে যেটা দিকের প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর রাশি, আর যা দিকের প্রয়োজন হয় না, আর শুধুমাত্র মান হলে হবে, দিকের প্রয়োজন হবে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটার দিকেরও প্রয়োজন আছে আবার মানেরও প্রয়োজন আছে, যদি এমনটা থাকে সেটাকে বলা হবে ভেক্টর রাশি। এখন আমি একটু এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যদি এখানে কাজ কি রাশি, এখানে আছে কি রাশি একটু দেখি। দেখো এখানে কাজ কি রাশি, তো আমি একটু আগে বলেছি যদি দিকের প্রয়োজন হয় আবার মানেরও প্রয়োজন হয় তাহলে সেটা হবে ভেক্টর রাশি। আর যদি দিকের প্রয়োজন নয় শুধুমাত্র মান থাকলে হবে, সেটার স্কেলার রাশি। তো কাজ সংঘটিত হতে গেলে দিকের কোনো প্রয়োজন হয় না, তাই এটাকে আমরা বলতে পারি স্কেলার রাশি। আশা করি বুঝতে পেরেছ। এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা মুখস্থ করতে হবে তোমাদের। আচ্ছা, এই যে ভেক্টর রাশি আর এই যে স্কেলার রাশি, এটা সম্পর্কে আমি আরো একটা ধারণা তোমাদেরকে দিতে চাই। সেটা হলো, ধরো একজন বন্ধু, ধরো তোমার এই ছবিটা হচ্ছে তোমার। এখন তুমি তোমার এক বন্ধুর বাসায় যাবে। এখন যাওয়ার জন্য তুমি বাড়ি থেকে বের হয়েছো। এখন একজনকে জিজ্ঞাসা করলে যে ভাই
আমি আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি, বাসায় যেতে চাচ্ছি, তার বাসাটা কোথায় বলে দিতে পারবে না? এখন সে বললো হ্যাঁ অবশ্যই। তা একটা কাজ করো, এখান থেকে এই ডাইনে 10 মিটার যাও, 100 মিটার যাও, ওখান থেকে বামে 50 মিটার যাও, এবার ওখান থেকে আবার ডাইনে তুমি 200 মিটার যাও, ওখান থেকে তুমি আচ্ছা ঠিক আছে, এখানে অবস্থান বন্ধুর বাসা। তাহলে এখানে কিন্তু দিকের প্রয়োজন হয়েছে কি, যে এই যে ব্যক্তি যখন একটা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো যে আমার বন্ধুর বাসা কোথায়, এই বন্ধু হচ্ছে তোমার এখানে, এই বন্ধু হচ্ছে তোমার এই। এখন তুমি বন্ধুর বাসায় যাবা, তো রাস্তায় আরো একজনের সঙ্গে দেখা হলো যে ভাই আমি আমার বন্ধুর বাসায় যাব, এনার সঙ্গে কথা বলতেছে যে আমি বন্ধুর বাসায় যাব, তো অমুক গ্রামে আমার বন্ধুর বাসাটা কোথায় একটু বলে দেন তো ভাই, আমি চিনি না। তখন এই এই ব্যক্তি এই আছে তোমাকে বলে দিল যে এখান থেকে ডাইনে যাবে 100 মিটার, তারপর ওখান থেকে উপরে যাবে 50 মিটার, বা বামে যাবে, ওখান থেকে আবার সোজা ডাইনে 200 মিটার গিয়ে দেখবে যে তোমার বন্ধুর বাসা। অর্থাৎ এখানে বন্ধুর বাসায় যাইতে গেলে তাকে 100 মিটার, 50 মিটার এবং 200 মিটার, টোটাল কিন্তু 350 মিটার অতিক্রম করতে হয়েছে। কত? সাড়ে 350 মিটার পথ কিন্তু তোমাকে পাড়ি দিতে হয়েছে বা অতিক্রম করতে হয়েছে। কিন্তু এখানে এই 350, দেখো এখানে আমি বোঝাই দিচ্ছি, ধরো এখানে এই যে তুমি তো বন্ধুর কাছ থেকে শুনে মানে বন্ধুর বাসায় যাওয়ার জন্য তুমি একজনের কাছে জিজ্ঞাসা করলে যে আমি আমার বন্ধুর বাসায় যাব, তো বন্ধুর বাসাটা কোথায় আমি চিনি না, প্লিজ একটু বলে দিন। তখন এই লোকটা তোমাকে বলে দিল যে এখান থেকে ধরো এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব, আর নিচে আছে দক্ষিণ, আর উপরে আছে উত্তর, আর বামে আছে পশ্চিম। এ হলো আমাদের সাধারণত দিক, এমনই থাকে। এখন এই লোকটা তো তোমাকে বলল যে যে আপনি এখান থেকে পূর্ব দিকে যাবেন 100 মিটার, তাহলে এই যে 100 মিটার গিয়েছে পূর্ব দিকে, তারপরে আর এই উপরে আছে উত্তর, তাহলে উত্তর দিকে যাবেন 50 মিটার, ঠিক আছে 50 মিটার চলে গেল। এবার এখান থেকে 200 মিটার আপনি পূর্বে যাবেন, তাহলে এই 200 মিটার পূর্বে গিয়ে এইখানে আমার সে বন্ধুর বাসা। এখন বিষয় হলো এই বন্ধুর বাসায় যেতে আমি কিন্তু টোটাল কত পথ অতিক্রম করেছি, এই 100 মিটার আর এই 50 মিটার, অর্থাৎ 150 মিটার, আর এখানে আছে 200 মিটার, তাহলে টোটাল কিন্তু আমাকে 350 মিটার পথ অতিক্রম করতে হয়েছে। এই যে 350 যে মিটারটা, এটা হচ্ছে মান, এটা কি, এটা হচ্ছে একটা মান। এখন এই বন্ধুর বাসায় যাইতে গেলে যদি সে জিজ্ঞাসা না করতো যে কোন দিক, তাহলে এখান থেকে বামেও 350 মিটার যেতে পারতো। তো বামে যদি যেত তাহলে কি বন্ধুর বাসা খুঁজে পেত? পেত না। অর্থাৎ এই বন্ধুর বাসা খুঁজতে গিয়ে এই এই ব্যাটার কাছ থেকে শুনে নিয়েছে যে এখান থেকে 350 মিটার যাবেন, তবে 100 মিটার যাবেন পূর্বে, ওখান থেকে উত্তরে যাবেন 50 মিটার, এবং সেখান থেকে 200 মিটার পূর্বে গিয়ে দেখবেন আপনার বন্ধুর বাসা। অর্থাৎ আমার এই বন্ধুর বাসায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার এই 330 মিটার পথ, অর্থাৎ মান অতিক্রম করতে হয়েছে, আবার কিন্তু দিকেরও প্রয়োজন ছিল। তাহলে এখানে মানেরও প্রয়োজন আছে, আবার দিকেরও প্রয়োজন আছে। সুতরাং মান দিক যদি দুটোই প্রয়োজন হয়, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। এখন কাজের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় না, তাই এটা স্কেলার রাশি। স্কেলার রাশি শুধুমাত্র মানে শুধুমাত্র মান থাকলে হবে, এটা দিকের প্রয়োজন নেই। হ্যাঁ, আমি আর একটা গল্প করে তোমাদেরকে বলছি, যে ধরো তুমি একটা দোকানে গেলে, তুমি এলো একটা দোকানে গেলে, এই একটা দোকানে গেলে কেনাকাটা করার জন্য। এখন এইখানে দোকানদার এখানে বসে আছে, এখানে দোকানদার বসে আছে, দেখো এই হাতে পাল্লা নিয়ে বসে আছে, এই বসে আছে। এখন এখানে বেশ অনেকগুলো ধরো গোল আলু অর্থাৎ পটেটো, এখানে উনি আলু বিক্রি করতেছেন। এখানে এই ব্যক্তি
আলু বিক্রি করতেছেন। এই যে এখন তুমি কি হঠাৎ করে বললে কি ভাই আমার এই 5 কেজি আলু দেন, তাহলে এটা সম্ভব। 5 কেজি আলু মানুষ কিনতে পারে, 5-10 কেজি কোনো সমস্যা না। তাহলে এখানে 5 মানে কি, এটা মান কি প্রয়োজন হলো, মান যে কত কেজি, 5 কেজি, তাহলে একটা মান পেয়ে গেছে। এখন তুমি কি কখনো বলবে যে ঠিক আছে ভাই এখানে আলু দেন, এখানে দক্ষিণ পাশ থেকে আমার 5 কেজি আলু দেন, উত্তর পাশ থেকে আমার 5 কেজি আলু দেন, পূর্ব পাশ থেকে আমার 5 কেজি আলু দেন, দক্ষিণ পাশ থেকে আমার 5 কেজি, এইভাবে কি সম্ভব? আলু কেনার সময় মানে আলু বেগুন পটল এগুলো কেনার সময় কি দোকান মানে কোনো কাস্টমার বলে না কি ভাই উত্তর থেকে দেন, দক্ষিণ থেকে দেন, পূর্ব থেকে দেন, না সেটা বলে না। সুতরাং এখানে খালি মান হলে চলবে, এখানে দিকের কোনো প্রয়োজন, এখানে দিকের কোনো প্রয়োজন নাই। সুতরাং যদি শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাহলে সেটাকে বলা হবে স্কেলার রাশি। আর মান এবং দিক যদি দুটোরই প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসি আমরা আমাদের 8 নম্বর সমস্যা নিয়ে। তো 8 নম্বরে কি বলছে দেখো, বলছে কোনটি কাজের একক, কোনটি কাজের একক। এখানে অপশন আছে একটা আছে এন মানে নিউটন আছে, এখানে এনএম আছে, এনএম ইনভার্স 2 আছে এবং পিএ আছে। তাহলে এখান থেকে কোনটা কাজের একক হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিন্তু একটা বিষয় কিন্তু জেনে গেছি যে কাজের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে ডাব্লু, ডাব্লু হচ্ছে কাজ, অর্থাৎ কাজ হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, সেই ওয়ার্কের ডাব্লু এটা কাজকে নির্দেশ করে। আর ডব্লু ইকুয়াল ফর্মুলা হচ্ছে এফ এস, এটা হচ্ছে কাজের ফর্মুলা, অর্থাৎ কাজ ডাব্লু ইকুয়াল এফ ইন্টু এস। এই এফটা হচ্ছে আমাদের কি বল আর এসটা হচ্ছে আমাদের সরণ। অর্থাৎ কাজের সঙ্গে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির এস সরণ ঘটে তাহলে ওখানে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটার কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি সরণ ঘটে তাহলে সেটা হচ্ছে আমাদের কাজ, যদি সরণ না ঘটে তাহলে কিন্তু কাজ হবে না। অথবা বল প্রয়োগ তুমি যদি নাই করো তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ এখানে কাজ হইতে গেলে অবশ্যই এফ এবং এস এর মান অবশ্যই কিছু একটা থাকতে হবে, সেখানে যেন জিরো না হয়, মানটা যেন জিরো না হয়। আচ্ছা এখন কোনটি কাজের একক, তাহলে কাজের একক এখানে কোনটা আছে আমরা তো জানি না, তাহলে আমরা এখন বের করব। তো একক বের করার জন্য সহজ একটা পন্থা আছে। এখানে এফ মানে কি এক বল, তো বলের একক আমরা জানি নিউটন, এন দিলাম। আর এই যে এসতে সরণ, সরণ মানে কি একটা বস্তুর অবস্থার পরিবর্তন, অর্থাৎ অবস্থার পরিবর্তন কতটুকু হলো এটাকে কিন্তু আমরা মিটার দিয়ে ব্যবহার করি। সুতরাং এখানে হবে ছোট হাতের এম। তাহলে কি হলো যে ডাব্লু অর্থাৎ এফ এস এর একক হচ্ছে এনএম, তাহলে এখানে এনএম হচ্ছে খ থেকে, এটাই অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 9 দাগে যে সমস্যা আছে সেখানে, নিচের কোনটির একক জুল। আমি আগেই বলেছি এটা জ্ঞানমূলক প্রশ্ন। এখানে কাজের একক হচ্ছে জুল, আবার শক্তির যে একক আছে সেটাও জুল। এখন এখানে এই কাজ এবং শক্তি থেকে এখানে কোনটা আছে আমরা দেখলেই উত্তরটা বুঝতে পারবো। তো দেখো এখানে কাজ এবং শক্তির ভিতরে এখানে বল আছে, ক্ষমতা আছে, ত্বরণ আছে, কাজ আছে। যেহেতু এখানে কাজ আছে সুতরাং এর উত্তরটা হবে ঘ দাগ। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা এবার আসি আমরা আমাদের 10 দাগের সমস্যায়। 10 দাগ কি বলছে, কাজের একক কোনটা। হ্যাঁ কাজের একক কোনটা, এই যে একটা আছে কোনটি কাজের একক এনএম, আবার এখানে কিন্তু এনএম আছে, এখানে এনএম আছে, তাহলে কি, তাহলে কোনটা হবে, তাহলে এটা হবে ক দাগ। একই প্রশ্ন দুইবার লেখা হয়ে গেছে, যাক সমস্যা নেই। 11 দাগের সমস্যা কি আছে একটু দেখি আমরা এবার। 11 দাগে বলছে নিচের কোনটি কাজের একক। হ্যাঁ আগেও কিন্তু কাজের একক ছিল এনএম, এটাও যেমন সঠিক,
আবার যদি আমরা এখান থেকে বেছে নিই, দেখো এখানে এনএম কিচ্ছু নাই, তাহলে এর ভিতরে অবশ্যই একটা কাজের একক আছে। একটু আগে আমরা জেনেছি যে কাজের একক হচ্ছে এনএম, তাহলে এখানে কোনটা হবে? নিচের কোনটি কাজের একক? তাহলে এখানেও তো এনএম হতে পারতো, কিন্তু যেহেতু এখানে অপশন আছে 4টা এবং এই 4টা অপশনে এনএম নাই, সুতরাং বুঝতে হবে এর ভিতরে একটা একক আমাদের আছে, যেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। ধরো এখানে আছে, আমি ডান পাশে করি, ক্যালকুলেশনটা ডান পাশে করে দিচ্ছি। কাজের একক, তাহলে আমরা কাজ কি জানি? আমরা কাজ সমান জানি, কাজ সমান আমরা জানি এফএস। আচ্ছা, এখানে লিখলাম ডব্লিউ ইকুয়াল এফএস। এখন ডব্লিউ মানে কি? কাজ, ইকুয়াল, আর এফ মানে কি? বল, আর মাঝে কিছু না থাকলে গুণ হবে, আর এস থেকে সরণ, এস থেকে সরণ, অর্থাৎ কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। এখন এই যে বল, এই বলকে কিন্তু আমরা আরও একটাভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে কি লিখলাম? এফ বলকে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এখন কথা হলো, বলকে আমরা কেন ভর ইন্টু ত্বরণ লিখলাম? তো আমরা তো জানি, আমরা জানি যে এফ ইকুয়াল এম এ, এটা আমরা জানি। তো এফ মানে কি? বল, এম তো ভর, এ তো হচ্ছে ত্বরণ। তো এফ এর পরিবর্তে আমরা এম এ লিখতে পারি, এখানে এফ এর পরিবর্তে আমরা ভর ইন্টু ত্বরণ মানে এম এ লিখেছি, আর সাথে ছিল সরণ, পাশে লিখে রেখেছি। দেখো এবার এই যে ভর, ভরটা ভরের জায়গায় থেকে যাচ্ছে, আর ইন্টু এই যে ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। আর এখানে সরণ ছিল, সরণ আমরা দেখে দেখে লিখে রাখি। এইবার এই ভরের জায়গায় ভর থাকবে। এই বেগ মানে কি? এই বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এগুলো আমরা গতি চ্যাপ্টারে যখন গতি চ্যাপ্টার পড়েছি তখন এগুলো আমরা জেনেছি মোটামুটি। তো বেগের পরিবর্তে আমি লিখলাম সরণ বাই সময়। আর দেখো বেগের নিচে একটা সময় ছিল, সেই সময়টাকে আমরা নিচে এখানে লিখলাম সময়। আর ডান পাশে কি ছিল? সরণ ছিল, ওটা ওই অবস্থায় থেকে যাক। আচ্ছা, এর পরের লাইন হচ্ছে আমি এখানে লিখছি। আচ্ছা, পরের লাইনটা আমি এখানে লিখি, দেখো কি আসছে। এইখানে ভর লিখলাম ইন্টু, দেখো এখানে এই সরণ বাই সময়, তাহলে সরণটাকে আমরা উপরে লিখি সরণ বাই সময়। আর তার নিচে কিন্তু আরো একটা সময় ছিল, এই সময়ের নিচে মনে মনে একটা 1 ধরে নেই। তাহলে এখন এই সরণ বাই সময়টা হচ্ছে এই, আর এই নিচে যে সময় বাই 1 আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, 1টা উপরে গেল আর সময়টা নিচে চলে আসলো। এটা হলো আসে, যখন ভাগ থেকে গুণ হয় তখন নিচেরটা উপরে যায় এবং উপরেরটা নিচে চলে আসে। এরপরে সাথে ছিল সরণ, আমরা এখানে দেখলাম সরণ। তা টোটালি আমরা কি পেলাম? দেখো এখানে কিন্তু আর পেয়ে যাচ্ছে ভর, লিখলাম এখানে ভর ইন্টু সরণ। এই সরণ এককে সরণ আর এ একটা সরণ, তা দুইটা সরণ মানে কি? এখানে সরণ স্কোয়ার কি হবে? সরণ স্কোয়ার। আমি আবারও বলছি, এটা দেখো এখানে সরণ আছে, মাঝে গুণ 1 আছে, তো 1-এর সাথে সরণে গুণ করলে সরণে থাকে, আবার সেই সরণের সাথে এই সরণ গুণ হলো, তাহলে সরণ স্কোয়ার। আর নিচে কি আছে? নিচে দেখো আছে সময়, দুটো। কয়টা আছে?
এখানে সময় কিন্তু এই একটা একটা দুইটা আছে, তাহলে কি সময় মতো স্কোয়ার হবে। তাহলে আমাদের ফাইনালি উত্তরটা কি আসছে দেখো, এই যে ভর, এই ভর মানে কি এম ইন্টু এখানে কি আছে স্মরণ, স্মরণ মানে কি স্মরণের একক কি বলো, সরি ভুলে গেল। এখানে আমরা এই ভরের যে একক আছে সেটাকে আমরা বলি কেজি, আর এই স্মরণ স্কোয়ার মানে কি স্মরণ মানে স্মরণের একক কি আছে মিটার, তা লিখলাম মিটার। আর যেহেতু স্মরণের উপরে স্কোয়ার রয়েছে তাই এম এর উপরে স্কোয়ার দিলাম। এবার নিচে ছিল সময় স্কোয়ার, তো নিচে কখনো যদি নিচে থাকে এবং তাকে যদি পাশে লিখতে চাই তাহলে অবশ্যই নিচে থাকার জিনিসটা ওখানে কি হবে, এই যে সময়ের একক কি সেকেন্ড, আর যে নিচে ছিল বলে এখন এই টুটা কি হবে ইনভার্স টু। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমাদের যে কাজের একক চেয়েছে, এই কাজের একক কখনো কখনো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা তোমরা বলতে পারো। আবার যদি মনে করো না আমি কাজের এন এম লিখবো, সেটাও সঠিক। এখন আমাদের যে প্রশ্নে অপশন থাকবে চারটা, সে অপশনের ভিতরে যদি এইটা থাকে তাহলে এইটা তোমরা টিক মারবে, আর যদি অপশনের ভিতরে এন এম থাকে এটাকে টিক মারবে। আশা করি এটা একটা ধারণা তোমাদের চলে আসছে। তাহলে আমাদের উত্তর কোনটা আসলো দেখি, দাগে কি আছে কেজি মিটার পার সেকেন্ড, এখানে নাই কেজি মিটার পার সেকেন্ড, এটাও নাই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ এখানে দেখো গ দাগের সাথে মিল আছে, সুতরাং 11 দাগের উত্তর হচ্ছে গ। এবার আসি আমরা আমাদের 12 নাম্বার সমস্যা। তো 12 নাম্বার সমস্যা কি বলছে দেখো, এখানে বলছে কাজের মাত্রা কোনটা। তো এর আগে কিন্তু আমরা জেনেছি যে কাজের একক হচ্ছে ওই এনএম একটা আছে, আরটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। বাট এখানে কিন্তু আমাদের একক চাইনি, এখানে চেয়েছি কি একটু ভালো করে দেখো, একক এবং মাত্রা দুটো কিন্তু দুই রকম জিনিস। এখানে হচ্ছে কাজের মাত্রা, আর এর আগে যেগুলো করেছি সেগুলো হচ্ছে কাজের একক ছিল। তো সাধারণত আমি একটু বলি, এখানে যে অপশনগুলো আছে এই অপশনে দেখো এখানে সবগুলো ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষর রয়েছে। হ্যাঁ আমরা যখন একক বের করব তখন ইংরেজি ক্যাপিটাল বা সরি স্মল লেটার অর্থাৎ ছোট হাতেরগুলো আমরা লিখব, কিন্তু যদি কখনো মাত্রা নির্দেশ করতে পারলে, মাত্রা তৈরি করতে পারলে বা তখন কিন্তু আমাদেরকে ইংরেজি ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো এখানে ব্যবহার করতে হবে। এইবার তাহলে দেখো এখানে কাজের মাত্রা কোনটা, এখানে চারটা অপশন আছে, এখন কোনটা হবে এটা তো আমরা জানি না, এটা আমরা জানি না, তাহলে কি করবে এখন আমাদেরকে বের করতে হবে। তো যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি কাজ হচ্ছে ডাব্লু ইকুয়াল এফএস, ভালো করে বোঝো ডাব্লু ইকুয়াল এফএস, এটা আমরা সবাই জানি। এখন এই এফএসকে এফকে আমরা কি লিখতে পারি, তো আমরা জানি এফ ইকুয়াল কি এম এ, এফ ইকুয়াল এম এ। আমরা নিউটনের যে দ্বিতীয় যে সূত্রটা ছিল যে এফ ইকুয়াল এম এ, সেই এফ এর পরিবর্তে আমরা এখানে এম এ লিখেছি, আর সাথে এস ছিল এস লিখেছি। তাহলে কি হবে দেখো, এবার এই যে ইংরেজি অক্ষরগুলোকে আমরা বাংলায় প্রকাশ করার চেষ্টা করি। তো বাংলা কি লিখবে দেখো, বাংলা হবে এমতে কি ভর, এতে কি ত্বরণ, আর এসতে কি সরণ, ব্যাস এটা পেয়ে গেল। পরবর্তী লাইনে এই ভর, এটা ভর ভরই থাকবে যেহেতু এটা মৌলিক রাশি, এটা চেঞ্জ হবে না। এর ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, এগুলো মুখস্থ থাকতে হবে তোমাদের। ত্বরণ সমান দেখা যায় বেগ বাই সময়, আর সাথে সরণ ছিল আমরা সরণ লিখে নিলাম, এটাকে উপরে নিয়ে যায় সমান।
ভর ছিল, ভর যেহেতু একক মৌলিক রাশি, তাহলে এটাকে লিখে রাখলাম ইন্টু এই যে বেগ আছে, বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময়। এই বেগের পরিবর্তে আমরা সরণ বাই সময় লিখেছি, কিন্তু এই বেগের নিচে কিন্তু একটা সময় ছিল, সেই সময়টাকে আমরা আরো নিচে লিখলাম সময়। আচ্ছা, ওই ইন্টু পাশে ছিল সরণ, এটাকে আমরা দেখে দেখে লিখে নিলাম সরণ। এবার দেখো এখানে এই যে সরণ বাই সময়, আমি একটু মার্ক করে দিচ্ছি, এই সরণ বাই সময় এটা কিন্তু উপরের অংশ, আর নিচের অংশ হচ্ছে সময়। এখন এই সময়ের নিচে আমরা একটা মনে মনে একটা 1 ধরে নেই, ব্যাস। তাহলে এই উপরে যে গোল চিহ্ন চিহ্ন যেটা দিয়েছি, এটা হচ্ছে উপরে আছে, আর নিচে আছে এই দুটো, আর মাঝে হচ্ছে এই বিভাজন রেখা। অবশ্যই বিভাজন রেখার পাশেই কিন্তু আমাদের এই ভরটা লিখতে হতো। আচ্ছা, আমি কারেকশন করে দিচ্ছি, ভরটা এখানে হবে, এই এই যে বিভাজন রেখা বরাবর হতে হবে, আর এখানেও কিন্তু বিভাজন রেখা বরাবর এই সরণটা আমাদেরকে লিখতে হবে। এইবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে, ভর আছে, ভর এখানে লিখে দিলাম ইন্টু এই উপরে পার্টটা আমরা লিখে নেব সরণ বাই সময়। এই উপর পার্টটাকে এখানে লিখেছি, আর নিচে যে পার্টটা আছে এটা যদি আমরা এখন পাশে লিখতে চাই, অর্থাৎ এখন আছে কিন্তু এখানে ভাগ, নিচে আছে মানে কি ভাগ, আর এখন যা পাশে যখন দিব তখন কিন্তু ভাগ থাকবে না, তখন হয়ে যাবে গুণ। আর আমরা জানি যখন ভাগ থেকে গুণে চলে আসে তখন কিন্তু নিচেরটা উল্টে যায়, 1টা উপরে যাবে আর এই সময়টা নিচে চলে আসবে। আর সাথে ছিল সরণ, আর পাশে এটা সরণ লিখে দেই। এবার আমরা এটাকে বাংলায় না লিখে এবার ইংরেজিতে প্রকাশ করব। তো ভর কি, এখানে লিখলাম ভর হচ্ছে ভরের যে মাত্রা আছে সেটা কি, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। আচ্ছা, তারপরে এখানে গুণ, এখানে সরণ আর এই 1 আর এই সরণ, যেহেতু এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা উপরে আছে, দুটো উপরে আছে, এই 1 তো আমাদের গুণ করার কোনো প্রয়োজন হয় না। এই সরণ গুণ সরণ মানে কি, সরণ স্কোয়ার। তো সরণের মাত্রা কি, সরণের মাত্রা কি, অর্থাৎ সরণ মানে কি, মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এল হবে, এল দিলাম। আর যেহেতু সরণ একটা দুইটা গুণ করতে হবে, তাহলে কি আছে এল এর স্কোয়ার। আর নিচে দেখো এখানে আছে সময়, এখানে আছে সময়, এই সময় দুটো গুণ করলে কি হবে, সময়ের মাত্রা হচ্ছে টি, তার মাত্রা এ স্কোয়ার। পরবর্তী লাইনে কি আছে, এখানে বড় হাতে এম লিখলাম, তারপরে এই যে এল স্কোয়ার আছে এটাকে এল স্কোয়ার লিখে দিলাম, যেহেতু এটা গুণ আছে। আর এই নিচে এটা এই যে টি স্কোয়ার, এটা কিন্তু ভাগ, আর যদি ভাগটা এর পাশে লিখি তখন লিখবো কি টি ইনভার্স 2। আমি আগেই বলেছি যখন নিচে থেকে উপরে যাবে তখন কিন্তু ইনভার্স হবে, ব্যাস। তাহলে এইটা কিন্তু আমাদের যে কাজের যে মাত্রা সেটা কিন্তু পেয়ে গেছি। এখন এই কাজের মাত্রা আমাদের উপরে কোন অপশনে আছে এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো কোথায় আছে, আমি খুঁজে পেয়েছি যে এখানে আছে, এখানে অপশন তো দুটো একই রকম দেখছি, একটার সাথে একটা মিল আছে দেখছি। ও আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে ইনভার্স 2 হবে না, 3 হবে। তাহলে এখানে ইনভার্স 2 আছে, তো দেখো এটার সাথে এই খদাকে মিলে গেছে, তাহলে খদার উত্তর হবে। আচ্ছা, এবার আমরা আসি, আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে 13 দাগ। 13 দাগে কি বলছে দেখো, বলছে একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে আসলো বা এলো। এক্ষেত্রে কৃত কাজ হবে কি, কাজ কি হবে, কৃত কাজ মানে কি কাজ, তো কাজটা কি হবে এটা একটু ভালো করে সবাই পড়ো, পড়ে বুঝতে পারবে। আচ্ছা,
মনে হয় তোমরা পড়তে পেরেছো, তবু আমি আবার একটু স্পষ্ট করি। একটি বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার মানে কি? গোল। আচ্ছা, এখানে আঁকিয়ে দিলাম গোল একটা পথ, ব্যাস। একটি বৃত্তাকার পথে একটি বিন্দু থেকে, ধরো এটা বিন্দু, এটা বিন্দু দিলাম, একটা বিন্দু থেকে তাহলে এই যে বৃত্ত দিচ্ছি এবং একটি নির্দিষ্ট বিন্দু দিচ্ছি, এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে এদিক যাচ্ছে, যাত্রা শুরু করে নির্দিষ্ট সময় পর, ধরো নির্দিষ্ট কি এত 10 সেকেন্ড 5 সেকেন্ড পরে কি 100 সেকেন্ড, যাই এটা তোমার নির্দিষ্ট মানে কি যে কোনো সময়, যে কোনো সময় নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে আসলো। ধরো এখানে 60 সেকেন্ড পরে সে আবার এখানে এখান থেকে ঘুরে, এইখান থেকে ঘুরে এবার ঘুরে 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 এমনি এমনি সে আবার এই সে বিন্দুতে চলে আসলো। এটা হলো মেন কাহিনী। একটি বৃত্তাকার পথে, অর্থাৎ বৃত্তাকার পথ এখানে এঁকেছি। একজন লোক একটি বিন্দু থেকে, অর্থাৎ একজন লোক এই বিন্দু থেকে, লোকটা হচ্ছে এই এই সে লোকটা এদিকে যাচ্ছে, বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, এখান থেকে যাত্রা আরম্ভ করেছে, নির্দিষ্ট সময় পর মানে কোনো একটা সময় পর আবার সেই বিন্দুতে ফিরে আসলো, অর্থাৎ এখান থেকে ঘুরে এই ব্যক্তি আবার এখানে চলে আসলো। তাহলে এখন বলো তো তোমরা, যে এখানে এই লোকটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার কিন্তু সেই বিন্দুতে চলে আসছে, সুতরাং এই ব্যক্তির কি কোনো স্মরণ হয়েছে? আদি অবস্থান যেখানে ছিল পরবর্তীতে ঘুরে এসে আবার সেই জায়গায় এসেছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই বস্তু, এই ব্যক্তির কোনো অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ স্মরণ ঘটেনি। সুতরাং এখানে কাজ যেটা হবে, যদি স্মরণ না ঘটে, আমি একটু বলি যে আমরা জানি ডাব্লু ইকুয়াল এফ এস। এখানে এই যে এস এর মান, এস মানে কি? এখানে এই যে ঘুরে এসে আবার সেই জায়গায় আসলো, অর্থাৎ এখানে এস এর কোনো মান কিন্তু নাই, অর্থাৎ এস এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এফ ইন্টু এস এর পরিবর্তে আমরা এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে কি হলো? এফ ইন্টু 0 ইকুয়াল 0। সুতরাং এখানে কাজ কিন্তু 0 হয়েছে, অর্থাৎ 0 মানে কি? শূন্য। তাহলে এখানে দেখো অপশনে আমাদের গোয়া দাগে আছে 0, সুতরাং এইটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি আমরা আমাদের 14 নম্বর সমস্যায়। তো 14 নম্বর সমস্যায় কি বলছে? একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3N বলে, অর্থাৎ 3 নিউটন বলে ঘষা হলো। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে মনে করে একটা ম্যাচের বাক্স, এই এটা একটা ম্যাচের বাক্স, এখানে আমাদের এই যে বারুদ থাকে। এখন বলছে যে একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3N অর্থাৎ 3 নিউটন বলে ঘষা হলো। তো এটা কি হলো? ধরো আমরা এটাকে এখানে একটা কাঠি দিলাম, কাঠির মাথায় কিন্তু ওই যে বারুদ থাকে, হ্যাঁ বারুদ থাকলে এটাকে ঘষা দিলাম কত? 3N বলে ঘষা দিলাম। কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হয়েছে? এখন এই কাঠিটিকে আমরা এখান থেকে 4 সেন্টিমিটার টেনে নিলাম, এখান থেকে 4 সেন্টিমিটার টেনে নিলাম, তাহলে এখানে কি পরিমাণ কাজ সংগঠিত হয়েছে বা কত শক্তি ব্যয় হয়েছে? তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আছে একটি এই যে 3N মানে কি? এটা এন মানে কি? নিউটন, অর্থাৎ বল। এখানে এফ দেওয়া আছে, এটা হচ্ছে এফ। এবার 4 সেন্টিমিটার টানা হয়েছে। তো 4 সেন্টিমিটার মানে কি? এটা কিন্তু আমাদের এই 4 সেন্টিমিটারটা হচ্ছে যেহেতু সরে ডিসপ্লেস, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটেছে, সরে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের স্মরণ এস। তাহলে দুইটা মান কি দেওয়া আছে? একটা আছে এফ, একটা আছে এস। তাহলে কাজ কি হবে? কি পরিমাণ শক্তি হচ্ছে? তাহলে আমরা জানি যে ডাব্লু ইকুয়াল এফ এস, বা মাঝে ইন্টু চিহ্ন আছে।
এখন এফ এর মান কত 3, এখানে 3 বসিয়ে দিলাম, মাঝে কিছু না থাকলে ইন্টু দিতে হবে। এরপরে এস এর মান কত এখানে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার আছে, আমাদের কিন্তু অবশ্যই যখন কাজের একটা মান বের করব তখন কিন্তু আমাদেরকে এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু অবশ্যই এই স্মরণটা মিটারে হতে হবে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো 4 সেন্টিমিটার, অর্থাৎ এখানে সেন্টিমিটার আছে, এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই, তো আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 4কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি আসবে দেখো, এখন এই 3 এবং 4 গুণ করে দাও, উপরে 3 আছে 4 আছে, 3 4 কত 12, আর তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দেই তাহলে রেজাল্ট পাবো কি 0.12, এইটাই, এবং এইটা হচ্ছে এত জুল। দেখো তো এই 0.12 জুল কোনো অপশনে আছে কিনা, দেখো এখানে 0.12 জুল, 12 জুল, এই ক দাগে আছে, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ক দাগ। এবার আমরা আসি আমাদের 15 নম্বর সমস্যা। তো 15 নম্বর সমস্যা কি বলছে দেখো, একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্বভাবে, এই যে উলম্বভাবে তার মানে কি, উলম্ব মানে হচ্ছে উপর নিচ, অর্থাৎ এইভাবে এইভাবে যদি আমরা ঘোরাই, উলম্ব মানে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে যদি এইভাবে যদি ঘোরায়, একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত হবে। তো একবার যদি আমি ঘুরাই আনি তাহলে কাজের পরিমাণ কি হবে, এটা একটা তোমরা ভেবে দেখো তো কি হয়। আশা করি তোমরা একটু চিন্তা করেছো, তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উলম্বভাবে মানে কি উপর থেকে নিচ বরাবর। তো আমি ধরো এখান থেকে আমি বস্তুটা ঘোরানো শুরু করেছি সুতায় বেঁধে, আমি কোথায় আঁকাই, আচ্ছা ঠিক আছে আমি এখানে আঁকাচ্ছি। এইখানে একটা ব্যক্তি আছে, এই তার হাতে একটা সুতা আছে, সুতায় একটা বস্তু বাঁধা আছে, এই বস্তুটাকে সে ঘোরানো শুরু করলো, এইভাবে উপর থেকে নিচে এইভাবে ঘোরানো শুরু করলো এবং বস্তুটা ঘুরে এখানে আসলো আবার। যেহেতু উলম্বভাবে অর্থাৎ নিচে থেকে উপর দিকে ঘুরে ঘুরে সে আবার এই একই অবস্থানে চলে আসলো, এখানে বলেছে কিন্তু একবার ঘুরে আসলো। তো একবার ঘুরলে মানে কি, এখান থেকে ঘুরে 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 এখানে আসলো, একবার ঘুরলো। তো বস্তুটা যেখান থেকে ঘোরা শুরু হয়েছিল আবার কিন্তু সেখানে এসে তার ঘোরাটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বস্তু এখানে ছিল আবার এখানে চলে এসেছে। সুতরাং এখানে কাজের কোনো পরিমাণ হচ্ছে না, অর্থাৎ কি বস্তু স্মরণ হয়েছে কিন্তু সেই বস্তুটি আবার একই জায়গায় চলে এসেছে, সুতরাং স্মরণটা কিন্তু শূন্য হয়ে গেছে, তাই কাজটা হবে শূন্য, ক দাগের উত্তর। এবার আসি আমাদের 16 নম্বর সমস্যা। 16 দাগে কি বলছে একটু দেখি। 16 দাগে বলছে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা, আচ্ছা 10 নিউটন মানে কি, এটা এফ, করার ফলে বিপরীতে, অর্থাৎ বিপরীতে মানে কি উল্টো, বিপরীত মানে কি উল্টো দিকে, বিপরীতে বস্তু 2 মিটার সরণ ঘটেছে, অর্থাৎ এই 2 মিটার কিন্তু আমাদের সরণ এস। কাজের পরিমাণ কত, এখন আমি একটু বলি। কাজ চেয়েছে, তাহলে কাজ মানে কি ডাব্লু ইকুয়াল এফ এস। এখন এফ এর মান কত, এখানে 10 দেওয়া আছে, আমরা 10 লিখে নিলাম, ইন্টু সরণটা গেছে এস। এখন এস এর মান কত, এখানে 2 আছে, 2 মিটার, আমি দিলাম এখানে 2 মিটার। কিন্তু একটা ঘটনা কিন্তু এখানে আমরা বুঝতে পারিনি এখনো। ঘটনা হচ্ছে দেখো, এখানে বলের বিপরীতে বস্তুর 2 মিটার সরণ ঘটেছে। এই যে বিপরীতে কথাটা আছে, বিপরীতে মানে কি উল্টা, অর্থাৎ এখানে এই যে 2 মানটা কিন্তু মাইনাস হবে, আর যদি মাইনাস হয়ে যায় তাহলে রেজাল্টটা কি আসবে, রেজাল্ট আসবে 10 দুনো 20, আর এই যে মাইনাস ছিল মাইনাসটা কিন্তু আগে বসে যাবে, সুতরাং -20 জুল। তো -20 জুল কি এখানে আছে, আছে আছে আছে, এই ঘদাক, এটা যে আনসার। আশা করি অনেক
ভালোভাবে এগুলো বুঝতে পেরেছো। তবে আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো আজকে টোটালি আমরা 16টা এমসিকিউ নিয়ে ভিডিওটা করেছি। আহ, আজকে আমি আর করতে চাচ্ছি না, এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আগামীতে আবারও এর পরবর্তী যেগুলো আছে সেগুলো নিয়ে আবার হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করবেই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।